হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। আমার চোখের সামনে আমার মা বাবা খুন হয়েছে। আমার বাবার চোখ এখনো আমার দিকে যেন তাকিয়ে আছে। ওই চোখ দুটো আমাকে একটা কথাই বলছে, ওদের কখনো ছাড়িস না মা। যারা তোর চোখের সামনে তোর মাকে ধর্ষণ করেছে তাদের ছাড়িস না। মৃত্যু যন্ত্রণায় আমার বাবার জিহ্বাটা বেরিয়ে গেছে, মাথার একটা পাশ থেতলে গেছে, যেখান থেকে এখনো টুপ টুপ করে রক্ত পড়ছে। চেয়ারের সাথে বাবার শরীরটা বাঁধা, কিন্তু বাবার দৃষ্টি যেন আমার দিকেই। আমার বাবা একটু দূরেই আমার মায়ের দেহটা পড়ে আছে। আমার মায়েরও চোখ দুটো খোলা, মায়ের মাথাটা বিছানার নিচে ঝুলে আছে, কিন্তু ওই খোলা চোখ আমাকে বলছে, ওদের ছাড়িস না মা। যারা তোর বাবাকে বিনা দোষে খুন করেছে তাদের ছাড়িস না। ফ্লোরে পড়ে আছে আমার 6 মাসের ছোট্ট ভাই, যাকে নিয়ে একটু আগেও কত খেলেছি আমি। 1 ঘন্টা আগেও কত খুশি ছিলাম আমরা। আমার ভাইটাকে দেওয়ালের সাথে হাছাড় মেরে খুন করা হয়েছে। ওর ছোট্ট মগজটা ছিটকে পড়ে আছে ফ্লোরে, মুখটা চেনা যাচ্ছে না, পুরো থ্যাতলানো। আমি সব দেখেছি আলমারির ভেতরে বসে। বাবা কিনে দেওয়া নতুন ক্যামেরাটা আমার হাতে। জানি না মা বাবার সাথে আর দেখা হবে কিনা, কিংবা এই ঘটনা কেউ জানবে কিনা। তবুও কিছু ছবি তুলে রাখলাম। হঠাৎ শুনলাম ওরা বলছে এই বাড়িটাকে আগুনে লাগিয়ে দেয়। সবাই ভাববে আগুনে পুড়ে মরেছে সব। ওরা পৈশাচিক হাসি হাসতে লাগলো, তারপর বেরিয়ে গেল ঘর থেকে। ওরা যেতেই আমি বেরিয়ে আসলাম আলমারির ভেতর থেকে। মায়ের দিকে তাকিয়ে রইলাম। মায়ের গলার চিকন চেনটা খুলে নিলাম। 1 সপ্তাহ আগে বাবা মাকে গিফট করেছিল। তারপর বাবার কাছে গেলাম, বাবার খোলা চোখ দুটোর দিকে তাকিয়ে রইলাম। বাবার হাতের একটা আংটি খুলে নিলাম। অতঃপর ছোট ভাইটার কাছে গেলাম, ওর মরা দেহটাকে খুলে নিলাম। তারপর ওর কপালে একটা চুমু দিলাম। আমার চোখ থেকে 1 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আমি রক্ত ভয় পাই খুব, কিন্তু আজ ভয় পাচ্ছি না। হঠাৎ নাকে প্রচণ্ড গন্ধ পেলাম। ভাইয়ের লাশটা ফ্লোরে রেখে বাইরে এলাম। দেখলাম বাড়িতে আগুন ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণের মধ্যে হয়তো আগুন ছড়িয়ে যাবে পুরো বাড়িতে। ওরা চলে গেছে। বাবার লাশের কাছে এলাম। বাবা চোখের দিকে তাকিয়ে বললাম, ওদের আমি ছাড়বো না বাবা। প্রীতিলতা কাউকে ছাড়বে না। আমি আবারও ফিরে আসবো বাবা, দেখা হবে আবারও। জানি না ভাইয়ার সাথে ওরা কি করবে, কিন্তু ছাড়বো না ওদের আমি। আমার প্রাণহীন বাবার মুখে যেন হাসি ফুটল। আমার কল্পনায় আমি তাই এঁকে নিলাম। এদিকে আগুন ছড়িয়ে গেছে। প্রীতি উঠে দাঁড়ালো। 8 বছরের ছোট প্রীতি বাড়ির পেছনে দরজা দিয়ে ছুটতে লাগলো। প্রীতি ছুটছে যত তাড়াতাড়ি সম্ভব। বড় ভাইয়ের স্কুলের সামনে প্রীতি দাঁড়ালো, কিন্তু তার যে আসতে দেরি হয়ে গেছে। তার বড় ভাই হাবের যে শত্রুদের গাড়িতে উঠে গেছে। কী করে ভাইকে বাঁচাবে প্রীতি জানে না। ওরা যে বন্ধুরূপী শত্রু। প্রীতি কান্নায় ভেঙে পড়ল। আর কেউ যে তার রইল না। বিশাল পর্দায় 14 বছর আগের তোলা ছবিগুলো এক এক করে দেখছে প্রীতি। আগে এই ছবিগুলো দেখলে সে কাঁদত, কিন্তু এখন আর কাঁদে না। এখন সে এই ছবিগুলো দেখে শক্তি সঞ্চয় করে। মাথাটা একপাশে কাত করে আসছে সে। হাতে সিগারেট জ্বলছে, চোখ দুটো লাল হয়ে গেছে। 14 বছর আগের প্রীতি এখন আর নেই। প্রীতি আগে রক্ত ভয় পেত, কিন্তু এখন সে রক্ত দেখে আনন্দ পায়। প্রীতিলতা চেয়ার হেলান দিয়ে বসে আছে।
সে সামনে থাকা বিশাল পর্দার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ওর মোবাইলটা বেজে ওঠে। প্রীতি ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, ম্যাডাম, আপনার কথা মতো ঢাকা যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর 4 দিন পর আপনার ফ্লাইট। একজন সফল সিআইডি অফিসার হওয়ায় আপনাকে যেতে দেওয়া হচ্ছে। ঢাকাতে কয়েক বছর যাবৎ হত্যা, গুম, ধর্ষণ বেড়েই চলেছে, কিন্তু অপরাধীদের গ্রেফতার করা যাচ্ছে না ঠিকমতো। আপনি তো ডিপার্টমেন্টের জয়েন করেই তারপর প্রমাণসহ যেইভাবে কেসগুলো সমাধান করেছেন তা সত্যি কল্পনা করা যায় না। এবার আপনার কথা মতো পোস্টিং ঢাকাতে করা হয়েছে। প্রীতিলতা ফোনটা কেটে দেয়। হাতের সিগারেটটা শেষ হয়ে গেছে। সে আবারও আরেকটা সিগারেট হাতে নিল। তারপর লাইটার দিয়ে আগুন ধরিয়ে নিল। দীর্ঘ একটা টান দিল সে সিগারেটে। তারপর কালো ধোঁয়াগুলো উড়িয়ে দিল শূন্যে। প্রীতি পাশের টেবিল থেকে একটা ছবি হাতে নিল। ছবিটার দিকে এক ধ্যানে তাকিয়ে আসে সে। অতঃপর মুচকে এসে বলল, আমার অন্ধকার রাজ্যে এইবার তোমার আগমন হবে, যেখানে আসা যায় কিন্তু ফেরত যাওয়া যায় না। তোমার আমি মারব না, তোমার কেবল নরক যন্ত্রণা দেব। তুমি মরতে চাইবে কিন্তু মরবে না, মরলে তো মুক্তি পেয়ে যাবে, কিন্তু তোমায় আমি মরতে দেব না। প্রীতি নিজের হাতের দিকে তাকিয়ে বলল, জানো, এই সুন্দর হাত দিয়ে এই পর্যন্ত আমি অজস্র খুন করেছি। রক্তে লাল হয়ে গেছে আমার দুনিয়া। আমি কাদের মেরেছি জানো? তোমার মতো টাকাওয়ালা জানোয়ারদের, যারা অসহায় মেয়েগুলোকে ধর্ষণ করার পর খুন করে, কিন্তু গরিব মেয়েগুলো বিচার পায় না। আর সেখানে তো তুমি আমার মাকে ধর্ষণ করেছো। তোমার কি করে ছাড়বো বলো তো? প্রীতিলতা সিগারেটের টান দিতে দিতে বলল, আজ আমার 50টা খুন পূর্ণ হয়েছে। এই দেখো, একটু আগেই একটাকে ওপারে পাঠিয়ে দিয়েছি। শালা একটা 7 বছরের মেয়েকে ধর্ষণ করেছিল, তাই ওকে ওর শাস্তি দিলাম। জানো ওর মরার আগে কি বলেছে? আমি নাকি সাইকো, আমি নাকি পাগল। ওর একটা একটা আঙুল কেটেছি আর আস্তে আস্তে মেরেছি। 3 ঘন্টা সময় নিয়ে মেরেছি, কিন্তু কেউ কখনো এই ব্যাপারে জানবে না, কারণ আমার রাজ্যের বাইরে আমি একজন সৎ সিআইডি অফিসার। প্রীতিলতা পৌঁছাসেই হাসতে লাগলো। তারপর হাসতে হাসতে চিৎকার করে বলে, হ্যাঁ আমি সাইকো, হ্যাঁ আমি পাগল, আমি রক্তের জন্য পাগল দীপ চৌধুরী। তোমার মতো জানোয়ারদের রক্তে আমি আনন্দ পাই, আমি পৈশাচিক সুখ পাই, কিন্তু আমাকে প্রথম রক্তের স্বাদ তুমি দিয়েছ। এবার তোমার রক্তের স্বাদ নেবে প্রীতিলতা। কাগজের ছবিটা হাত দিয়ে টুকরো টুকরো করে ফেলল প্রীতি। তারপর পাশে পড়ে থাকা লাশটার কাছে যায়। লাশটার দিকে তাকিয়ে প্রীতিলতা বলল, রে কেমন লাগছে এবার? তোকে ওপারে পাঠিয়েছি, এইবার তোকে গুম করে দেব। কেউ কোনোদিন আর খুঁজে পাবে না তোকে। ওপারে ভালো থাকিস। অতঃপর প্রীতি নিজের কাজ শুরু করতে লাগলো। নিজের পরিকল্পনা অনুসারে লাশ গোপন করতে ব্যস্ত হয়ে গেল সে। অন্যদিকে আবির চৌধুরী বিশাল এক বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই অভিশপ্ত বাড়িটাই তার মা, বাবা, বোন আর ছোট ভাইকে কিনে নিয়েছে। এটা এখন একটা পরিত্যক্ত বাড়ি। পুরো বাড়িটা দেখতে ভুতুড়ে প্রাসাদের মতো লাগছে। কোথাও প্রাণের কোনো ছোঁয়া নেই। আবির চৌধুরী নিজের চোখের জল মুছে নিল। দুনিয়ার বুকে একেবারে নিঃস্ব সে। কাঁধে কারো স্পর্শ পেতেই পেছনে ঘুরে তাকে আবেশ। নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে দেখে বলল, দেখেছো আমাদের বাড়িটা আজ কোনো হাসির শব্দ মেলে না। আমার 8 বছরের ছোট অবুঝ বোনটা এখন আর আমার কোলে দৌড়ে আসে না। এই সর্বনাশ বাড়ি সব কেড়ে নিল নিরুপমা। স্বামীর চোখের পানি মুছে দিয়ে নিরুপমা বলল, তুমি এভাবে কাঁদবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাবুরা কাঁদছে, চলো বাড়ি যাই, রাত হয়েছে অনেক। রাত প্রায় 2টা বাজে। প্রীতি নিজের বারান্দায় দাঁড়িয়ে আছে। চারদিকে অন্ধকার। হঠাৎ ওর মনে হলো কেউ ওর পাশে এসে দাঁড়িয়েছে। প্রীতি মুচকি হেসে বলল, কি ব্যাপার বাবা, আজকেও এলে যে? তোমাকে তো
আসতে না করেছি এখানে। এখনো ঘুমাসনি কেন? দু চোখে ঘুম আসে না, ঘুমালে তোমাদের দেখতে পাই, সব জীবন্ত লাগে। কেন এত কল্পনা সাজাস আমাদের নিয়ে? আমরা শুধুই তোর কল্পনা। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে প্রীতি, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, তোমরা আমার কল্পনা নও। এই পর্যন্ত যতজনকে খুন করেছিস সবাই তোকে সাইকো বলেছে। তুই রক্ত নেশায় পাগল হয়ে গেছিস প্রীতিমা। আমাদের কল্পনা করে আর কত খুন করবি? আমরা যে আর নেই। হঠাৎ প্রীতি রেগে গেল, তারপর চিৎকার করে বলল, আমি পাগল নই, না আমি পাগল নই, আমি সাইকো নই, আমি কাউকে কল্পনা করি না। প্রীতি পাশে তাকিয়ে দেখলো কেউ নেই, সে একা একা চিৎকার করছে। সকালে সোনালি আলো চোখে পড়তে প্রীতিলতার ঘুম ভেঙে গেল। নিজেকে বারান্দায় এক কোণায় আবিষ্কার করে প্রীতি, কিন্তু বিন্দুমাত্র অবাক হয় না সে, কেননা এই অবস্থায় নিজেকে শতবার আবিষ্কার করছে সে। নীল আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো প্রীতিলতা। যাদের কষ্ট প্রকাশ করার কোনো মাধ্যম নেই তাদের জন্য দীর্ঘশ্বাস একমাত্র সম্বল। নিজের ভাগ্যকে ধিক্কার জানিয়ে প্রীতি ফ্রেশ হতে চলে যায়। প্রীতি ফ্রেশ হয়ে অফিসের পথে রওনা হয়। অফিসের সবাই তাকে অনেক ভালোবাসে, সবার দুঃখে প্রীতি যেন ছায়ার মতো পাশে থাকে, কিন্তু কারোর সাথে কখনো খুব একটা কথা বলে না। কেউ কখনো প্রীতিকে হাসতে দেখেনি, প্রীতির বাড়িতেও কেউ যায়নি আজ অবধি। বরাবরের মতোই বড্ড রহস্যময়ী সে, সে যেন চোখের সামনে থেকেও অদৃশ্য, হাতের কাছে থেকেও প্রীতি যেন ধরাছোঁয়ার বাইরে। প্রীতি সেলফ থেকে কিছু ফাইল চেক করছিল, হঠাৎ একজন অফিসার তার সামনে এসে মাথা নিচু করে বলল, ম্যাডাম, আপনাকে এসিপি স্যার জরুরিভাবে ডেকেছেন। প্রীতি মুখে কিছু বলল না, এসিপি রুমের দিকে হাঁটা দিল। দরজার সামনে যেয়ে বেল বাজাতে অপর পাশ থেকে আওয়াজ এলো, ভেতরে আসো। প্রীতি ভেতরে ঢুকতেই বৃদ্ধ এসপির গম্ভীর গলায় বললেন, কেন তুমি ঢাকাতে যেতে চাইছো? আর তুমি যে এই কেসটার জন্য যাচ্ছ ওটা কোনো সাধারণ কেস নয়। কেউ যদি ভুলে ওই কেসে হাত দিয়েছে তাহলে আবার একদিনের মধ্যেই ছেড়ে দিয়েছে। আমি তোমাকে নিজের সন্তানের মতো ভালোবাসি প্রীতি। তুমি আমাকে বাবা হিসেবে না মানলেও আমি তোমাকে মেয়ের মতোই ভালোবাসি। দয়া করে থেকে যাও। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। বড় বড় ক্রিমিনালের হাতে অনেক লম্বা মন্ত্রী বড় বড় ক্রিমিনালের হাত অনেক লম্বা, মন্ত্রী মিনিস্টার তারা হাতের ইশারায় নাচায়, সেখানে আমরা তো পুঁটি মাছ। তাই কৌতূহলের বশে নিজের জীবন ঝুঁকিতে ফেলো না তুমি। প্রীতিলতা এসিপির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, যেই সব পুলিশ অফিসাররা ক্রিমিনালদের ভয়ে কেস ছেড়ে দিয়েছে তাদের সবার পিছুটান আছে, কিন্তু আমার কোনো পিছুটান নেই। ক্রিমিনালরা সব সময় বিপরীত পক্ষের ভালোবাসার জায়গায় আঘাত করে, আমার তো ভালোবাসার মতো কিছু নেই, তাহলে আঘাত করবে কিভাবে আমাকে? আমার পাথর হৃদয় নরম করার মতো কোনো বস্তু জগৎ সংসারে নেই, তাহলে আমার কিসের ভয় স্যার? এসিপি হতাশ হলো প্রীতির কথা শুনে। প্রীতির দিকে মায়াভরা দৃষ্টি নিক্ষেপ করে তিনি বললেন, আর কতদিন তোমাকে বলবো আমাকে স্যার ডাকবে না? আমাকে বাবা ডাকতে পারো না? তোমার ব্যাপারে কতবার জিজ্ঞাসা করলাম, কিন্তু কখনো কিছু বলো না। আমাদের সাথে বাড়িতেও থাকো না, কি করো একা একা সারাদিন? এখন আমার সিলেটে ছেড়েও চলে যেতে চাইছো। এখন আবার সিলেট ছেড়েও চলে যেতে চাইছো। তোমাকে 4 দিন পর প্লেনের টিকিট কেটে দিয়েছি, কিন্তু তুমি তো কালকের মধ্যেই চলে যাবে। আমার কোনো কথা তুমি শোনো না। প্রীতি এসিপির চোখের দিকে তাকাতে পারে না। এই লোকটার সামনে নিজেকে যথেষ্ট শক্ত রাখার চেষ্টা করে সে। এই বৃদ্ধ লোকটার প্রতি ভালোবাসার প্রকাশ করার বিন্দুমাত্র সাহস দেখে না প্রীতিলতা, কারণ সে জানে প্রিয়জন হারানোর বেদনা। প্রীতি সেই বেদনা আর ভোগ করতে চায় না। নিজের পাপের তৈরি প্রাসাদের নিচে ভালোবাসার মানুষের দাফন করতে চায় না সে, কিন্তু নিজের ভালোবাসাকে অন্ধকার প্রাসাদের ভেতরেই দাফন করে রাখতে চায় সারা জীবন। নিজেকে যথেষ্ট শক্ত করে প্রীতি বলল, আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছি, কারণ আমি আপনাদের ভালো চাই। আমি চাই না কোনো কালো ছায়ার আঘাত আপনাদের গায়ে লাগুক। আমার অন্ধকার রাজ্যের ছায়া আপনাদের ওপর ফেলতে চাই না। আর আমার সম্পর্কে সময় হলেই জানতে পারবেন। আর হ্যাঁ, ঢাকাতে যাওয়ার পর আমি সময় মতো যোগাযোগ করব, তাই আমাকে নিয়ে চিন্তা করবেন না।
এসিপি অসহায়ের মতো প্রীতির দিকে তাকিয়ে বলল, না গেলে হয় না, এখানে সবাই তোমাকে ভালোবাসে। প্রীতি কিছু বলল না। এসিপি আবারও বলল, আমার একটা কথা রাখবে প্রীতিমা? প্রীতি মাথা নিচু করে বলল, চেষ্টা করব, বলুন। সিগারেট আর না খেলে হয় না? প্রতিদিন এত এত সিগারেট খাও কেন? তোমাকে অনুরোধ করছি, ছেড়ে দাও। প্রীতি মাথা নিচু করে জবাব বলল, এটা ছাড়া সম্ভব না। কোনো সম্ভব না। প্রীতি মাথা নিচু করে জবাবে বলল। হঠাৎ করে প্রীতির চোখ লাল হয়ে উঠল, ওর হাত পা কাঁপতে লাগলো, ভয়ঙ্কর কিছু অতি চোখের সামনে ভেসে উঠতে লাগলো। চোখের কোণায় পানি এসে জমা হয়ে গেল কয়েক সেকেন্ডের ব্যবধানে। আহ, কি সেই কষ্ট! প্রীতি নিজের প্যান্টের ভেতরে থেকে খুব দ্রুত একটা সিগারেট বের করে, লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে প্রীতি টানতে লাগলো। এসিপি প্রীতির কাছে এসে অনুরোধ করে বলল, আমাকে একটু খুলে বল না মা, কি হয়েছে তোর? এতগুলো বছরে কি একটু ভরসা করতে পারিসনি আমাকে? প্রীতি অস্বাভাবিক আচরণ শুরু হয়ে গেল। সিগারেটের টান দিতে দিতে প্রীতি বলল, স্যার, একটা 6 মাসের বাচ্চাকে যদি এই সিগারেট দিয়ে পোড়ানো হয় তাহলে তার কেমন লাগবে স্যার? খুব কষ্ট হবে, তাই না স্যার? একটা মেয়েকে 7-8 জন মিলে ধর্ষণের পর যদি এই সিগারেট দিয়ে তার দেহে ছ্যাঁকা দেওয়া হয় তাহলে তার কেমন লাগবে স্যার? আচ্ছা, আপনি এমন দৃশ্য কখনো নিজে চোখে দেখেছেন? আর তাও যদি আপনারই পরিবারের সাথে এমন হয় তাহলে আপনার কেমন লাগবে স্যার? প্রীতির কথা শুনে এসিপি বাকরুদ্ধ হয়ে গেল। সে কি বলবে ভেবে পাচ্ছে না। এসিপিকে চুপ থাকতে দেখে প্রীতি বলল, এটা সিগারেট নয় স্যার, এটা আমার প্রতিশোধের একটা মাধ্যম, যেটা আজ 10 বছর ধরে আমার সঙ্গী হয়ে আছে। এই সিগারেট আমাকে অতীত মনে করায়, আমাকে বাঁচতে শেখায় শত্রুদের জন্য। এসিপির শরীর যেন কাটা দিয়ে উঠল চোখের পলকে। এসিপি প্রীতির কোথায় ধরন বুঝতে না পেরে বলল, কী সব পাগলের মতো বলছো? কে কাকে সিগারেট দিয়ে পুড়িয়েছে? আর কিসের প্রতিশোধ? প্রীতি আস্তে আস্তে নিজেকে স্বাভাবিক করে নেয়, যথেষ্ট স্বাভাবিক হওয়ার চেষ্টা করে সে। এখন কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না, তাকে যে সবার সামনে স্বাভাবিক থাকতে হবে। আমাকে যেতে হবে স্যার, ভালো থাকবেন। আর 14 বছর আমাকে মেয়ের মতো ভালোবেসেছেন, আপনার ঋণ এই জীবনে শোধ করতে পারবো না। চলি আমি, নিজেদের খেয়াল রাখবেন। আমার ফিরে যাওয়া উচিত কিছু মানুষের জন্য। কোনো একজনকে চোখের ভাষায় কথা দিয়েছিলাম ফিরে যাওয়ার, সেই কথা রাখতে হবে আমাকে। প্রীতি উঠে দাঁড়ায় চেয়ার থেকে। তারপর সিগারেট ফেলে দিয়ে বলল, প্রীতিলতা বেরিয়ে গেল নিজের গন্তব্যে, আর এসিপি তাকিয়ে রইল তার যাওয়ার পানে। পরের দিন প্রীতিলতা খুব ভোরে সিলেট থেকে ঢাকার জন্য বের হয়ে গেল। গাড়ি চলছে দ্রুত গতিতে, আর প্রীতিলতার মনে পৌঁছাসে আনন্দ যেন বেরিয়ে চলেছে। প্রীতিলতার হাসি মানেই রক্তের বদলে রক্ত, প্রীতিলতার হাসি মানেই খুনের বদলে খুন। রাত হয়ে গেছে, ছোট একটা বাসায় প্রীতি উঠেছে। তার একা থাকার জন্য বেশ চলে যাবে এখানে, একদম নিরিবিলি একটা বাড়ি। কিন্তু তার বাসায় মন বসছে না। সে জানে কোথায় তার মন পড়ে আছে। না, এখনই তাকে যেতে হবে। একটু আগের কেনা নতুন বাইকটা নিয়ে বেরিয়ে গেল প্রীতিলতা, কেননা তাকে ফিরতে হবে ফেলে আসা অতীতে। অপরদিকে আবেদ চৌধুরী নিজের হাতে একটা ফটো অ্যালবাম নিয়ে বসে আছে, হাত দিয়ে চোখের পানি মুছছে বারবার। আবেদ চৌধুরী নিজের 4 বছরের ছেলে আর 3 বছরের মেয়েকে বললেন, এটা তোমার দাদু বুঝলে, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আর এটা তোমার দিদুন, অনেক বড় ডাক্তার ছিলেন সে। আবেশের ছেলে মেয়ে দুটো একটা মেয়ের ছবির দিকে তাকিয়ে বলল, বাবাই, আরে এটা কে? আবেদ চৌধুরী চোখ মুছে বলল, এটা তোমাদের ফুপি, খুব দুষ্টু ছিল, আমার সব জিনিস কেড়ে খেয়ে নিত। সারাদিন দৌড় করাতো আমাকে, এত দুষ্টু ছিল যে সব সময় বকা দিতে হতো। কিন্তু দেখ, এখন আর দুষ্টুমি করে না, ওই সর্বনাশা আগুন সব শেষ করে দিল। অন্যদিকে প্রীতি দাঁড়িয়ে আছে তার বাবার তৈরি বাড়ির সামনে। 14 বছর আগে তাদের চকচকে করা বাড়ির লোহার গেটটা মরিচা ধরে নষ্ট হয়ে গেছে, এখন সেটা ভেঙে নিচে পড়ে আছে। প্রীতি সামনে এগিয়ে গেল। বাগানের পাশেই বিরাট বড় একটা দোলনা বাবা বানিয়ে দিয়েছিল তাকে। ওটার ভাঙ্গা অংশ ছড়িয়ে আছে চারপাশে, চারিদিকে ঘন অন্ধকার। প্রীতি বাড়ির সদর দরজার কাছে গেল। দরজাটা
মাকড়সা জালে পিছিয়ে আসে। জালগুলো সরিয়ে সে ভেতরে চলে গেল। পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে আসে। এতটুকু আলো নেই কোথাও। কালো ধোয়া আর ময়লায় এটা ভূতের বাড়ির মতো হয়ে গেছে। সিঁড়িগুলো প্রায় ভেঙে গেছে। প্রীতি সাবধানতার সাথে উপরে উঠে গেল। একটা ঘরের সামনে এসে সে থেমে গেল। তাকিয়ে রইল প্রীতি এক দৃষ্টিতে। প্রীতি দৌড়ে ঘরটাতে ঢুকে যায়। একটা দেয়ালের কাছে যেই হাউ মাউ করে কেঁদে দেয় সে। হ্যাঁ, এই সেই জায়গাটাতেই তার ছোট ভাইটাকে সবাই মিলে আশ্রে মেরেছে। ফ্লোরে হাত দিয়ে কাঁদতে লাগলো সে। হ্যাঁ, এখানে তার ভাইয়ের মগজগুলো ছিটকে পড়েছিল। আর একটু দূরে যেয়ে চিৎকার করে কাঁদতে লাগলো প্রীতি। হ্যাঁ, এখানে তার বাবাকে ওরা নির্মমভাবে মেরেছে। তার বাবার পায়ের কাছে ছোট ভাইয়ের লাশ পড়েছিল। মায়ের লাশটা ছিল নরম বিছানার উপর, যে জায়গাটা এখন শূন্য। প্রীতিলতা কাঁদতে লাগলো চিৎকার করে। চিৎকার করতে করতে প্রীতিলতা বলল, তোমরা কেন এভাবে চলে গেলে বাবা? আমি ভালো নেই, আমি একটুও ভালো নেই। আমার জীবনে কোনো সুখ নেই বাবা। আমি ঘুমোতে পারি না। আমি ওদের ছাড়বো না, ছাড়বো না। আমি ওদের কাউকে ছাড়বো না আমি। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? প্রীতি আজ 2 দিন ধরে আবারও সিআইডিতে জয়েন করেছে। যেই কেসের উদ্দেশ্যে প্রীতি ঢাকায় এসেছে, ওই কেসটাও আজ ওর আওতায় চলে আসবে। প্রীতি নিজেই বাইকে করে সিআইডি ভবনে চলে যায়। তাকে সবাই খুশি মনে বরণও করে নেয়। বর্তমানে প্রীতি এসিপি প্রদীপের সামনে বসে আছে। এসিপি প্রদীপ প্রীতিকে বলল, এটা খুব জটিল একটা কেস। আমরা অপরাধীকে সন্দেহ অলরেডি করেছি, কিন্তু প্রমাণের অভাবে গ্রেপ্তার করতে পারছি না। আর এই কেসটা কেউ এখন আর ঘাঁটতে চায় না। সবারই তো পরিবার আছে, তাই কেউ সাহস করছে না। এসিপি প্রদীপের কথার পৃষ্ঠে প্রীতি বলল, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি আমার জীবন দিয়ে দেব, তবুও এই কেসটা শেষ করব। আপনাকে কথা দিলাম। তোমাকে যে ভার্সিটিতে স্টুডেন্ট হিসাবে পাঠানো হচ্ছে, ওখানের কর্তৃপক্ষকে অলরেডি জানানো হয়ে গেছে। আর ওই এলাকা থেকে 1 বছরে প্রায় 100 মেয়ে গায়েব হয়ে গেছে। এবার মনে হয় নারী পাচারকারী গ্যাং ওই ভার্সিটিকে টার্গেট করেছে। নারী পাচারকারী গ্যাংয়ের লোক ভার্সিটিতে আছে, কিন্তু তাদের শনাক্ত করা যাচ্ছে না। আর সাবধানে থাকবে, কারণ এই কেসের মূল আসামি দীপ চৌধুরী খুবই ভয়ঙ্কর একজন ব্যক্তি। সে নিজের স্বার্থের জন্য সব করতে পারে। ভার্সিটিতে অবশ্যই ছদ্মবেশে যাবে, কেউ যেন টের না পায় তুমি সিআইডি অফিসার। আর একটা কথা, আজ 3টায় কর্নেল ওসমান তোমার সাথে দেখা করতে আসবে। কর্নেল ওসমান নামটা শুনতেই প্রীতি থমকে গেল। ওর চোখ সাদা অংশ লাল বর্ণ ধারণ করতে লাগলো আস্তে আস্তে। প্রীতি নিজেকে স্বাভাবিক রেখেই বলল, আমি অবশ্যই আসবো স্যার, তাদের জন্যই তো আমার এখানে আসা। এসিপি প্রদীপ কিছু না বোঝার ভঙ্গিতে বলল, মানে? প্রীতি কথা এড়িয়ে যেতে বলল, আমি ওনার নাম শুনেছি অনেক, ওনাকে আগে থেকেই দেখার খুব ইচ্ছে ছিল। ভাবতেই খুশি লাগছে, এত বড় মাপের একজন আইনের লোককে আজ দেখতে পাবো। প্রীতির কথা শুনে এসিপি হাসতে হাসতে বলল, ওহ, এই ব্যাপার, আগে বলবে তো। তাহলে এখন যাও, সন্ধ্যায় দেখা হচ্ছে। জি স্যার। প্রীতি এসিপি রুম থেকে বেরিয়ে গেল। প্রীতি নিজের টেবিলে গেল। তারপর নিজের জুনিয়র অফিসার শান্তকে কল দিয়ে আসতে বলল। জুনিয়র অফিসার আসতে প্রীতি বলল, আজ 5টার মধ্যে দীপ চৌধুরী পরিবারের সব তথ্য আমার দেবে। আমি যেন এসে দেখি সব ক্লিয়ার। জি ম্যাডাম, আপনি যেভাবে বলবেন। এবার যাও। অফিসার যেতেই প্রীতি মুচকে হাসতে লাগলো। তার ভেতরে পৈশাচিক আনন্দগুলো প্রকাশ পাচ্ছে। বছরের পর বছর বুকের ভেতর লুকিয়ে রাখা প্রতিশোধের তেজ কম নয়। হঠাৎ করে প্রীতির হাসি বন্ধ হয়ে গেল। মুখে হিংস্রতা ফুটে উঠল মুহূর্তেই। কাছের টেবিল শক্ত করে আঁকড়ে ধরে প্রীতি বলল, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দীপ চৌধুরী। কর্নেল ওসমান, তোমাকে তো আমি কুকুর দিয়ে খাওয়াবো। রেডি হও নিজের মৃত্যুর জন্য। প্রীতি নিজের অফিসের কাজ 1টার মধ্যে শেষ করলো। তারপর যত দ্রুত সম্ভব বাড়িতে চলে গেল। কেননা আজ তার প্রথম শিকার কর্নেল ওসমান আসছে। নিজেকে ওই নারী লোভী ওসমানের সামনে ঠিক করে প্রেজেন্ট করতে হবে। তো
নইলে কেসটা সমাধান করা যাবে না। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। প্রকৃতি জুড়ে কিছুটা অন্ধকার নেমে এসেছে। মোমবাতি ধরানো ঝলমলে ঘরে আয়নাতে নিজের প্রতিচ্ছবি দেখল প্রীতিলতা। পুরুষের বুকে আগুন ধরিয়ে দেয়া নিজের এই রূপ দেখে প্রীতিলতা হাসে। হ্যাঁ, তার এই সুন্দর চেহারার পেছনে একটা হিংস্র বাঘিনী লুকিয়ে আছে, যেটা সবার আড়ালে শিকার করে আর শিকারের রক্তে রক্তস্নান করে। প্রীতি বাঁকা হেসে বেরিয়ে গেল। অপরদিকে আবেশ নিজের চাচার সাথে কথা বলছে। আবেশের আপন বলতে এই একজনই আছে। আবেশের অফিসে তার চাচা এসেছে। আবেশ নিজের চাচাকে বলল, এই অসময়ে না জানিয়ে কেন এলেন চাচু? আমাকে বললেই তো হতো, আমি নিজে চলে যেতাম। আবেশের চাচা বেশ শক্ত গলায় বলল, তার প্রয়োজন নেই। শুনলাম তোমার সব সম্পত্তি নাকি তুমি তোমার ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছ। আবেশ হালকা হেসে বলল, কি? জি চাচু, বলা তো যায় না কখন কি হয়ে যায়, তাই এখনই সব ওদের নামে দিয়ে দেব। বাবাও তো আমাদের 3 ভাই বোনের নামে কোনো সম্পত্তি লিখেছিলেন। বাবাও তো আমাদের 3 ভাই বোনের নামে সব সম্পত্তি লিখেছিলেন, আর তার 2 দিন পরেই মারা গেলেন। আল্লাহ কখন কাকে নিয়ে যায় তা তো কেউ বলতে পারে না। আবেশের চাচা আর কিছুক্ষণ কথা বলে বেরিয়ে গেল। আবেশের অফিস থেকে বের হয়ে তিনি গাড়ি ড্রাইভ করতে করতে বলল, সব মরবে, কাউকে বাঁচতে দেব না আমি। আমার এতদিনের পরিকল্পনা এভাবে নষ্ট হতে পারে না, কিছুতেই না। সন্ধ্যা 7টার দিকে কর্নেল ওসমান সিআইডি ভবনে চলে আসে। প্রীতিও আজ কালো স্যুট বুট পরে এসেছে। হয়তো নিজের এই কালো রঙের পোশাক দ্বারাই ওসমানকে নিজের দিকে আকৃষ্ট করবে আর তারপর নিজের রাজ্যের বন্দি বানিয়ে রাখবে। বর্তমানে প্রীতির দিকে লালসাপূর্ণ দৃষ্টিতে কর্নেল ওসমান তাকিয়ে আছে, আর প্রীতির আবেদন মাখা হাসি ব্যবহারের পেছনে হিংস্রতা খেলা। ওসমানের সাথে প্রীতির অনেক ভাব জমে গেছে। ওসমানও যেন প্রীতির দিকে ইচ্ছে করেই বেশি ঘেসেছে। দীপ চৌধুরীকে যে নতুন সিআইডির ব্যাপারে সব জানতে হবে, ওইদিকে হুঁশ নেই ওসমানের। সে তো নিজের মেয়ের বয়সে প্রীতির রূপে মজেছে। প্রীতি ওসমানের কাছে যে আস্তে করে বলল, আপনার সাথে দেখা হয়ে ভালোই লাগছে স্যার। ভাবতেও পারিনি এভাবে দেখা হবে। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। ওসমান দাঁত কেলে জবাবে বলল, হ্যাঁ হ্যাঁ বলো। আপনার ফোন নাম্বারটা একটু দেবেন? ফ্রি থাকলে কল দেব মাঝে মাঝে। ওসমান যেন মেঘনা চাইতে জল পেল। সে দাঁত কেলিয়ে বলল, তোমার যখন ইচ্ছে কল করবে, আমি মাইন্ড করবো না বিউটিফুল। প্রীতি মুসকে হাসিতে চলে গেল। তাদের এই ফিসফিসিয়ে কথা কেউ শুনতেও পেল না। অন্যদিকে দীপ চৌধুরী ওসমানকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু সে রিসিভ করছে না, কেননা সে তো প্রীতির সাথে ক্লোজ হতে ব্যস্ত। অপরদিকে আবেশ চৌধুরীর চাচা বাসে এসে ভাঙচুর করছে। তার মাথা ঠিক নেই। তাকে এই অবস্থা দেখে তার স্ত্রী আর ছেলে দৌড়ে আসে। তার স্ত্রী মিস ডানা বললেন, এ কি করছো তুমি? পাগল হয়ে গিয়েছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি। আবেশ ওর সম্পত্তি নিজের ছেলে মেয়ের নামে করে দিচ্ছে। আর কত সহ্য করতে বলছো আমাকে? অন্যদিকে ওসমান ফোন ধরছে না, আমার মাথা খারাপ হয়ে যাবে আমার। আবেশের চাচাতো ভাই দিহান বাবার কাছে এসে বলল, যদি ওই ছেলে মেয়ে না থাকে তাহলে? আবেশের চাচা অবাক হয়ে বলল, মানে? দিহান মুচকি হাসি দিয়ে নিজের বাবাকে সব বুঝিয়ে দিল। রাত ঘড়িতে 10টা বাজে। কর্নেল ওসমান কিছুক্ষণ আগে চলে গেছেন। প্রীতি নিজের চেয়ারে বসে আছে। ঠিক তখনই তার ডোর বেল বেজে উঠল। প্রীতি অনুমতি দিতেই জুনিয়র অফিসার শান্ত ঢুকলেন। তারপর বলল, ম্যাম, আপনার কথা মতো দীপ চৌধুরীর পরিবার সম্পর্কে সব তথ্য কালেক্ট করেছি। এখানে সব তথ্য আছে। অতঃপর শান্ত প্রীতিকে সব বুঝিয়ে দিতে রাখলেন। ম্যাডাম, এই দেখুন, এটা দীপ চৌধুরীর স্ত্রী মিসেস ডায়না, আর এটা তার ছেলে দিহান চৌধুরী। সারাদিন ক্লাবে পড়ে থাকে। তার জীবন মেয়ে আর মদের উপরেই চলে। আর তার মেয়ে দীপা বড্ড ভালো মেয়ে। মা বাবা আর ভাইয়ের একেবারে উল্টো। কোনো খারাপ রেকর্ড নেই ওর নামে। দীপ্ত চৌধুরী আরও একটা ভাই ছিল। 14 বছর আগে পরিবারসহ আগুনে পুড়ে মারা যায়। তার ভাই আয়ান চৌধুরী আর স্ত্রী চারুলতা চৌধুরী ভালোবেসে বিয়ে করেন। 3টা সন্তান ছিল তাদের সংসারে, 2 ছেলে আর 1 মেয়ে। ছোট ছেলে আদিত্য আর মেয়ে প্রতিলতা সহ 14 বছর আগে নিজেদের বাড়িতে পুড়ে মারা যায় তারা। তাদের মৃত্যু ঘিরে রহস্য আছে অনেক। আর হ্যাঁ, তাদের লাশও পুলিশ খুঁজে পায়নি। অফিসার থেমে আবারও বললেন, তবে তাদের বড় ছেলে আবেশ চৌধুরী বেঁচে আছেন। আবেশ চৌধুরী বেঁচে আছে কথাটা শুনে প্রীতি কেঁপে উঠল।
আবেশের সাথে তার চাচা দীপ্ত চৌধুরী অনেক ভালো সম্পর্ক। চাচাকে ফেরেশতা মনে করে। আবেশ চৌধুরী এখন তার বাবার বিশাল ব্যবসা সামলাচ্ছে। 5 বছর আগে তিনিও বিয়ে করেছেন। তার এখন এক ছেলে আর এক মেয়ে আছে। স্ত্রী নাম নিরুপমা। প্রীতি কাঁপছে খুব করে, নিজেকে সামলে শান্তকে বলল, শান্ত, আপনি যান, আমি পরে এদের ব্যাপারে জানবো। আপনি একটু পরে আসুন। প্রীতির কথা শেষ হতেই শান্ত চলে যায়। শান্ত যেতেই প্রীতি ফাইলটা হাতে নিল। আবেশ চৌধুরীর ছবিটা জল করছে। প্রীতির ছবিটার দিকে হাত বুড়োতে লাগলো। তার চোখ থেকে পানি পড়ছে। নিজেই তার ভাইয়ের ছেলে, মেয়ের ছবি। প্রীতি কাঁপছে প্রচণ্ড। ছোট ছোট ছেলে, মেয়ের ছবি দেখেই নিজের বুকের মাঝে ঝাপটা ধরল প্রীতি। ছবি দুটোতে পাগলের মতো চুমু খেতে লাগলো সে। প্রীতি চোখ মুছে নিল 2 হাতে, তারপর ফাইলটা নিয়ে বেরিয়ে গেল দৌড়ে। আবেশ আজ রাতের খাবার তার ছেলে মেয়ের সাথে বাইরে খাবে। বাচ্চা দুটো অনেক দিন ধরে বায়না করছিল, কিন্তু সময়ের অভাবে তাদের নিয়ে যাওয়া হয় না। তাই আজ সময় পেয়ে আবেশ তার পরিবার নিয়ে বাইরে ডিনার করতে চলে যায়। বেশ ভালো যাচ্ছে তার দিনকাল। অন্যদিকে আরেকটা মানুষ অপেক্ষা করছে আবেশের ছেলে মেয়েকে কেড়ে নেওয়ার জন্য। সে বসে আছে তার বাড়ির সামনে ওদের আগ্রহে। রাত 9টা বাজে। আবেশ তার ছেলে মেয়ে আর স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে চলে আসে। গেটের কাছে আসতে আবেশ দেখলো দারোয়ান একটা মেয়েকে বকা দিচ্ছে। আবেশ গেটের কাছে গাড়ি থামিয়ে দারোয়ানকে বলল, কি হয়েছে রহিম ভাই, মেয়েটা এভাবে কাঁদছে কেন? দারোয়ান বিরক্ত ভরা কণ্ঠে বলল, স্যার দেখেন ওখান থেকে যাইতে কইতাছি এই মাইয়াডারে, কিন্তু এই কালা ছেড়িটা যাইতেছে না। আবেশ এবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটার শরীরে দরিদ্রতার ছাপ স্পষ্ট, চোখে মুখে হতাশার চিহ্ন স্পষ্ট। আবেশ মেয়েটার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, এইভাবে ঝামেলা করছো কেন বোন? রাস্তা মানুষ খারাপ ভাববে। আবেশের কথা শেষ হতেই মেয়েটা বলল, স্যার, আজকে 2 দিন ধইরা কিচ্ছু খাই নাই। আমার মেলা খিদা লাগছে, তাই কিছু খাওয়ান চাইছিলাম এই বেড়ার কাছে, কিন্তু দেখেন আমারে কেমন ধমকাইতাছে। আবেশের কেন যেন খুব মায়া হলো মেয়েটার উপর। কোনো কিছু না ভেবে আবেশ বলল, কাজ করবে আমার বাড়িতে? কি করা লাগবো স্যার? আপনি খালি কন, আমারে খাইতে দিলে আমি সব করবো, আমার কেউ নাই। ঠিক আছে, ভেতরে চলো। নিরুপমা নিজের স্বামীর দিকে তাকিয়ে বলল, এইভাবে একটা অচেনা মেয়েকে বাড়িতে ঢুকতে দেওয়াটা কি ঠিক? মেয়েটাকে খারাপ মনে হচ্ছে না নিরুপমা? ওরও তো কেউ নেই বলছে, আর মেয়েটাকে বেশ সহজ সরল মনে হচ্ছে। তোমার যা ইচ্ছে করো, শেষে যদি খারাপ কিছু হয় তাহলে আমার দোষ একদম দিতে পারবে না। আবেশ অচেনা মেয়েটাকে বাড়ির ভেতরে নিয়ে এলো। মেয়েটা বাড়ির প্রতিটা কোণায় নিজের দৃষ্টি নিক্ষেপ করছে। বাড়ির কোথায় কী আছে তা সে ঠিকঠাকভাবে পরীক্ষা করে নিচ্ছে। হঠাৎ মেয়েটাকে আবেশ বলল, তো তোমার নাম কি? আবেশের হঠাৎ ডাকে মেয়েটা চমকে ওঠে, তারপর হালকা এসে বলে, স্যার, আমার নাম পাখি। আমারই আপনারা পাখি কইয়া রাইকেন। আবেশের চোখ দুটো ছলছল করে উঠছে। সে তার বোনকেও পাখি বলে ডাকত। আবেশ বাম হাত দিয়ে নিজের চোখের পানিটুকু মুছে নেয়। সবার চোখের আড়ালে পানিটুকু মুছলেও অচেনা মেয়েটার চোখ ফাঁকি দিতে পারল না আবেশ। আবেশ নিজেকে স্বাভাবিক করে বলল, আমরা দুপুরের দিকে কেউ বাসায় থাকি না। দুপুরের পর ছেলে আমরা দুপুরে কেউ বাসায় একা সরি আমরা দুপুরের দিকে কেউ বাসায় থাকি না। দুপুরের পর ছেলে মেয়েরা বাসায় একা থাকে। বাধ্য হয়ে স্কুলে দিয়েছি। ওদের এই ছোটো বয়সে ওদের মা আর আমি বাইরে থাকি। তুমি যদি দুপুর থেকে বিকাল পর্যন্ত ওদের দেখে রাখতে তাহলে খুব ভালো হতো। আগে চেয়েছিল যে ওদের বকাঝোকা করতে অনেক, তাই বাদ দিয়ে দিয়েছি। পাখি নামের মেয়েটা মাথা নিচু করে বলল, স্যার, আইস থাইকা ভাববেন আমি আপনার বোন। আমি ওগো নিজের পোলাপাইনের মতো আদর করুম, আপনি চিন্তা কইরেন না। ঠিক আছে, আর এই না 2000 টাকা, কিছু খেয়ে নিও। মেয়েটা টাকাগুলো নিয়ে নিল। তারপর বাড়ি থেকে বেরিয়ে গেল আস্তে আস্তে। আবেশের বাড়ি থেকে বেরিয়ে মেয়েটা কিছু দূর হাঁটলো। তারপর একটা প্রাইভেট কারের ভেতরে ঢুকে গেল। কোমর থেকে নিজের ফোনটা বের করে মেয়েটা কাউকে কল করলো। তারপর বলল, স্যার, কাজ হয়ে গেছে। বাচ্চা 2টাকে খুব তাড়াতাড়ি উপর পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে ফেলেছি। ওই আবেশ চৌধুরী শুধু বোকা না, একটা হাদারাম আবেশ চৌধুরী। আর আপনার কথা মতো আমার নাম পাখি বলছি। বলদটা নিজের মরা বোনের কথা চিন্তা করে চোখের জলও ফেলেছে।
আপনার কথা মতো আমি সব করে ফেলব, কেউ আমাকে সন্দেহ করবে না। ওপাশ থেকে গম্ভীর গলায় বলল, সাবধানে সব করবে জেসিকা, কাজটা করার বিনিময়ে 2 কোটি টাকা পাবে তুমি। ওকে স্যার। ঘড়িতে রাত 12টা বাজে। প্রীতি দীপ চৌধুরীর বাড়ির দেয়ালে খুব সাবধানে টপকে নিল। গাড়িটা গভীর ঘুমে আসে এখন। প্রীতির ধারণা অনুযায়ী দোতলার দক্ষিণ দিকে দীপ চৌধুরী থাকে। প্রীতি আস্তে আস্তে লোহার রেলিং ধরে বারান্দায় প্রবেশ করলো। যদিও কাদের ব্যাগটার জন্য তার একটু কষ্ট হয়েছে। দীপ চৌধুরী ঘুমাচ্ছে এখন। প্রীতি নিজের পকেট থেকে চেতনানাশক স্প্রেটা বের করলো। তারপর খুব সাবধানে দীপ আর তার বইয়ের মুখে স্প্রে করে দিল। স্প্রে করার 5 মিনিট পর প্রীতি দুজনের কোমরে চিমটি কাটলো, কিন্তু তাদের হুঁশ নেই। এবার প্রীতি নিজের কাঁধ থেকে ব্যাগটা খুললো, ব্যাগের ভিতর থেকে কিছু জিনিস বের করলো, তারপর নিজের কাজে লেগে গেল। 2 ঘন্টার মধ্যে প্রীতি নিজের কাজ করে নিল। তারপর একটা বাঁকা হাসি দিল দীপ চৌধুরীর দিকে তাকিয়ে। তারপর সে বেরিয়ে গেল বারান্দা দিয়েই। পরের দিন সকাল 9টা বাজে প্রীতি নিজেকে একবার আয়নায় দেখে নিল। না, তাকে দেখে কেউ আর সুন্দরী বলবে না। মেকআপের কি জাদু! সুন্দর মানুষটাকে কেমন কুৎসিত বানিয়ে দিয়েছে। প্রীতিকে নকল সাজে একদম কালো কুচকুচে লাগছে। চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে গোল একটা ঢিলা জামা। প্রীতি নিজেকে আরো একবার আয়নায় দেখে বেরিয়ে পড়ল। বর্তমানে প্রীতি দাঁড়িয়ে আছে একটা বড় ভার্সিটির সামনে। প্রীতি কিছু না ভেবে ভেতরে পা বাড়ালো। সবাই তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। হয়তো এত কুৎসিত মেয়ে তাদের ভার্সিটিতে আর একটাও নেই। প্রীতি যাচ্ছিল, হঠাৎ তার মাথায় কিছু একটা ঠাস করে পড়ল। প্রীতি বেতে শব্দ করে করলো আর নিজের কপালে হাত দিয়ে চেপে ধরলো শক্ত করে। তারপর বাম দিকে তাকিয়ে দেখলো একদল ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। ছেলে মেয়েগুলোর মধ্যে একজন বেশ সুদর্শন আছে। প্রথম দর্শনে প্রেমে পড়ার মতো দেখতে মানুষটা। ছেলেটা বাইকের উপরে বসে আছে। প্রীতিকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ছেলেটা বলল, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? ভার্সিটিতে নতুন নাকি? প্রীতি বোকার চেহারা করে বলল, জি আমি নতুন। প্রীতির কথা শেষ হতে ছেলেটা একটু ঝুঁকে বলল, তোমার কপালে যে পাথরটা পড়েছে ওটা আমি মেরেছি। এখন থেকে আমাদের দেখলে সালাম দিবে, বুঝেছ? তা কোন ইয়ারে ভর্তি হয়েছো তুমি? 3য় বর্ষের ভাইয়া। আপনি কোন ইয়ারের ভাইয়া? ছেলেটা ভাইয়া ডাক শুনে বিরক্ত হয়। তার চোখ মুখ কুঁচকে আসে। ছেলেটা বেশ শক্ত গলায় বলে, একদম ভাইয়া বলবে না মামুনি, ভাইয়া ডাক আমার পছন্দ নয়। আর তাছাড়া তোমার যে শ্রী, তাতে সমস্যা নেই। আর হ্যাঁ, আস্তে আস্তে আমার ব্যাপারে জানতে পারবে। এবার যাও। প্রীতি মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। তারপর চলে গেল নিজের গন্তব্যে। প্রীতি চলে গেল ভিসির রুমে। ভিসিকে প্রীতি নিজের পরিচয় দিতে তিনি বললেন, আমি গেলাম মুস্তফা, এই ভার্সিটির ভিসি। তুমি এখানের মেয়েদের বাঁচাও মা। আমি কাউকে কিছু বলতেও পারছি না। আমাকে আর 3 মাসের মধ্যে 200 মেয়েকে পাচারকারীদের হাতে তুলে দিতে হবে, নাইলে আমার পরিবারকে নাকি শেষ করে দেবে। আমার মাথায় এখন কিছুই কাজ করছে না। প্রীতি লোকটাকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি ভয় পাবেন না, কারোর কিছু হবে না। ওরা এখন আমাকে যা বলবে আপনি শুধু হ্যাঁ বলে যাবেন। আর আমার ব্যাপারে কাউকে কিছু বলবেন না। যা করার আমি করব। আর হ্যাঁ, আমার যখন যার ব্যাপারে তথ্য লাগবে আপনি ঠিক তখন তার জোগাড় করে দেবেন। আমি এখন যাচ্ছি, বেশিক্ষণ থাকলে যে কারো সন্দেহ হতে পারে। প্রীতি বেরিয়ে গেল রুম থেকে। তারপর ভার্সিটিতে ক্লাস করে বাড়ির দিকে চলে গেল। ভার্সিটির কেউ প্রীতির সাথে কথাও বলেনি, হয়তো প্রীতি কালো তাই। এতে তার কিছু যায় আসে না, কারণ দুনিয়াটাই টাকা আর সৌন্দর্যের গোলাম। নিজের ঘরে বসে কিছু কাজ করছে প্রীতি। তার একমাত্র লক্ষ্য দীপ চৌধুরীকে সে 24 ঘন্টায় নিজের নজরে রাখতে চায়। প্রীতি নিজের কাজ শেষ করলো। তারপর একটা বাঁকা হাসি দিয়ে কর্নেল ওসমানকে কল করলো। প্রীতির কল যেতে অপাস থেকে কল রিসিভ হলো। ওপাশ থেকে একটা ভারী কণ্ঠে ভেসে এলো প্রীতির কানে। কে বলছেন? প্রীতি বেশ আবেদন ভরা কণ্ঠে বলল, সিআইডি অফিসার প্রীতিলতা। একদম ভালো লাগছে না, সারাদিন একা একা ভালো লাগে না। আপনি কেমন আছেন স্যার? ওফ, আমারও ভালো লাগছে না, কিন্তু তোমাকে দেখার পর আর এসব স্যার বলো না তো, ভালো লাগে না। ওসমান বলে ডেকো। প্রীতি ওসমানকে আরেকটু উস্কে দিয়ে বলল, ইস, আমার লজ্জা লাগে। প্রীতির কথা শুনে বুড়ো ওসমান যেন বৃদ্ধ থেকে যুবক হয়ে গেছে। ওসমান দাঁত কেলিয়ে বলল, আমি কিছু বুঝি না, আজ থেকে নাম ধরে ডাকবে।
তা তোমার মনটা কি করলে ভালো হবে? আজকে সন্ধ্যায় একবার আসুন না আমার বাড়িতে। আপনি আর আমি না হয় একটু এনজয় করলাম, কি বলেন? ওসমান ঢোক গিল একবার, তারপর বলল, তুমি সত্যি বলছো? প্রীতি এবার বেশ অভিমানী কণ্ঠে বলল, আপনি আমাকে মিথ্যেবাদী ভাবছেন? ঠিক আছে, আসতে হবে না, রাখলাম। নো, আমি আসবো। তবে একটা কথা, কাউকে বলবেন না যে আপনি আমার কাছে আসছেন, আর আসার আগে মাঝ রাস্তায় ফোনটা বন্ধ করে দেবেন। কেন? কাউকে বললে কি হবে? আর ফোন কেন অফ করব? উফ, আপনি বলছেন না কেন? কেউ যদি জানে আমরা দেখা করছি, তাহলে লোকে সন্দেহ করবে আমাদের। আর মাঝ রাস্তায় ফোন বন্ধ করবেন যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করতে পারে। দেখা গেল কোনো জরুরি কাজের কথা বলে আপনাকে নিয়ে গেল। ওকে, তুমি যেমন বলবে ডার্লিং। প্রীতি ফোন রেখে দিল। তারপর ওসমানের জন্য বাকি আয়োজন শুরু করলো, কেননা মেহমানকে সেবা করা সকলের দায়িত্ব। আর প্রীতির বাড়ির মেহমানদের জন্য কিছু বিশেষ সেবার ব্যবস্থা থাকে সব সময়। অপরদিকে আবেশের বাড়িতে আসা নতুন মেয়েটার প্রতি সবাই বেশ খুশি। বাচ্চারাও তাকে আপন করে নিয়েছে। আবেশ আজ বাসে এসে দেখে মেয়েটা তার ছেলে মেয়ের সাথে খেলছে। না, সে ভুল কাউকে নিয়ে আসেনি। অপরদিকে মেয়েটার মনে চলছে অন্য কিছু। এই ভালো ব্যবহারের পেছনে হয়তো অন্য কিছু লুকিয়ে আছে। সন্ধ্যা পার হয়ে গেছে, প্রীতির আয়োজন শেষ। নিজের মা বাবার ছবির হাতে নিয়ে সে বলল, আজ আমি আমার প্রথম লক্ষ্যকে স্বীকার করব। তোমরা আমার জন্য দোয়া করো। প্রীতির কথার মাঝেই কলিং বেল বেজে উঠল। প্রীতি ছবিটা ডয়ারে রেখে দরজার দিকে চলে গেল। প্রীতি দরজা খুলে একটা নেশালো দৃষ্টি ওসমানের উপর নিক্ষেপ করলো। ওসমানের যেন প্রাণ যায় যায় অবস্থা প্রীতিকে দেখে। সাদা ফ্রকে একদম পরীর মতো লাগছে তাকে। প্রীতি ওসমানকে নিজের বাড়িতে অতি সম্মানের সহিত ঢুকালো। তারপর তাকে সোফায় বসতে দিয়ে বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। তুমি বললে রোজ আসতে পারি আমি। প্রীতি ওসমানের সামনে দাঁড়িয়ে বলল, আপনার ফোনটা কি খোলা? না, তোমার কথা মতো বন্ধ করে ফেলেছি। ও আচ্ছা, কাউকে এখানে আসার কথা বলেছেন? না, কেউ জানে না। আর তখন যে কল করলে ওটা তোমার নাম্বার? ওইটা সময় হলেই জানতে পারবেন। আপনার জন্য আমি একটা স্পেশাল শরবত বানিয়েছি, আমি বরং ওটা নিয়ে আসি। কিছুক্ষণ পর প্রীতি একটা ট্রেতে করে শরবত নিয়ে এলো। তারপর বলল, আসুন স্যার, আপনাকে খাইয়ে দেই। ওসমান বেশ অবাক হয়ে বলল, তুমি আমাকে খাইয়ে দেবে? কেন খাবেন না? দাও খাইয়ে, তোমার হাতে বিষও খেতে পারি আমি। প্রীতি ওসমানকে খুব যত্ন করে শরবত খাওয়াতে লাগলো। বোকা ওসমান এক চুমুকে সব শরবত খেয়ে নিল। কিন্তু একই শরবত খাওয়ার পর তার মাথা ঘুরছে, সব ঘোলা দেখছে সে। তারপর আর কিছু মনে নেই ওসমানের। রাত 12টা বাজে। একটা বদ্ধ ঘরের ভেতরে চেয়ারের সাথে ওসমান বাঁধা। ঘরটাতে সামান্য আলো। ওসমান নিজের চোখ আস্তে আস্তে খুলল, কিন্তু একই নড়তে পারছে না সে, কিছু বলতেও পারছে না। তার মুখ যে বাঁধা। ওসমান সামনে তাকিয়ে কিছুটা অবাক হয়ে গেল। প্রীতি দাঁড়িয়ে আছে, কিন্তু তার একই অবস্থা। তার দিকে প্রীতি এমন ভয়ঙ্করভাবে তাকিয়ে কেন আছে? আর প্রীতির হাতে ওটা কি? প্রীতি ওসমানের দিকে তাকিয়ে নিজের কাজ আবার করতে লাগলো। ধারানো চাপাটি আরও ধার দিতে লাগলো, যেন এক নিমিষে যে কোনো কিছু কেটে যাবে চাপাটির আঘাতে। এমনভাবে ধার দিতে লাগলো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? যারা অল্পতেই ভয় পান দয়া করে আজকের পাঠ পড়বেন না, ভয় পেলে আমার কিচ্ছু করার নাই। প্রীতি চাপাটিটা এক পাশে রাখলো, তারপর একটা কেচে হাতে নিল। ওসমানের কাছে যেয়ে ওর শার্ট কাটতে লাগলো। ওসমানের শার্ট কাটতে কাটতে প্রীতি বলল, কে রে, অবাক হচ্ছিস নাকি? তোকে কেন এভাবে বেঁধে রেখেছি বুঝতে পারছিস না, তাই তো? আর আমি কি করছি তাও বুঝতে পারছিস না, তাই না? সব বুঝতে পারবি কিছুক্ষণের মধ্যে। ওসমানের শার্ট কেটে ফেলে দিল প্রীতি। একটু দূরেই কলের আগুন
লোহার শিক গরম হয়ে লাল বর্ণ ধারণ করেছে। প্রীতি নিজের হাতে গ্লাস পুরে নিল। তারপর একটা শিক হাতে নিয়ে ওসমানের দিকে আস্তে আস্তে প্রীতি এগিয়ে আসতে লাগলো। এদিকে ওসমান ছটফট করছে। প্রীতিকে তার স্বাভাবিক লাগছে। প্রীতি স্বাভাবিক আচরণ ভয়ঙ্কর কিছু আওয়াজ দিচ্ছে ওসমানকে। প্রীতি বাঁকা হেসে ওসমানের মুখের উপরে টেপ খুলে দিল। তারপর ওর খোলা বুকে শিকটা চেপে ধরলো। ওসমানের বুকে শিকটা চেপে ধরতে সে চিৎকার করে উঠল। আর প্রীতির মুখে বাঁকা হাসি। ওসমান ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। 2 মিনিট পর প্রীতির শিকটা উঠে নিল। তারপর ওসমানের চুলের মুঠি ধরে বলল, কি রে, কষ্ট হচ্ছে খুব? ঠিক এইভাবেই আমার ভাই কষ্ট পেয়েছিল, ঠিক এইভাবেই আমার মা কষ্ট পেয়েছিল। প্রীতি কথাটা বলেই আরেকটা শিক নিল আর ওসমানকে এলো পাথারি মারতে লাগলো। গরম শিকের আঘাতের সাথে ওসমানের চামড়া উঠে আসছে। ওসমান চিৎকার করছে আর প্রীতি পাগলের মতো আঘাত করছে। অনেকক্ষণ পরে প্রীতি শান্ত হলো। ওসমান অস্পষ্টভাবে বলল, কে তুই? আমাকে কেন মারছিস সেভাবে? প্রীতি একটি সিগারেট লাইটার দিয়ে ধরাতে লাগলো। সিগারেটে একটা লম্বা টান দিয়ে প্রীতি বলল, আয়ান চৌধুরীর কথা মনে আছে, যাকে নিজের পাপ লুকাতে তুই খুন করেছিস? আমি তার মেয়ে প্রীতিলতা। এইবার মনে হয় চিনেছিস। প্রীতির কথা শেষ হতে ওসমান ছটফট শুরু করে। ভয়ে কাঁপতে কাঁপতে ওসমান বলল, আমাকে ছেড়ে দে, আমাকে মাফ প্রীতি করে আবার দে। হাসলো। তারপর টেবিলের উপর রাখা মরিচের গুঁড়ো আর লবণের বাটিটা হাতে নিল। ওসমান কাঁপছে প্রচণ্ড ভয়। প্রীতি ওসমানের ঘাগুলোতে এবার মরিচ লবণের গুঁড়ো মাখাতে লাগলো আর ওসমান চিৎকার করতে লাগলো। প্রীতি ওর শরীর মরিচের গুঁড়ো লাগাতে লাগাতে বলল, যত ইচ্ছা চিৎকার কর, তোর যন্ত্রণার আমার সুখ। তোর চিৎকার কেউ শুনবে না, কারণ ঘরটাই তো সাউন্ড প্রুফ। তোর চিৎকারে আমি আমার দুঃখ নিবারণ করব। তোদের পাপ যেমন কেউ জানে না, ঠিক তেমনি তোদের চিৎকারেও কেউ আসবে না। ওসমান ঘন ঘন শ্বাস নিচ্ছে। ও খুব ভালো করে জানে প্রীতি কি করবে ওর সাথে। তবু নিজেকে বাঁচাতে ওসমান কোনোভাবে বলল, তুই পাগল হয়ে গিয়েছিস, তোর মাথা ঠিক নেই। তুই একটা সাইকো। তুই যা করছিস এগুলো সাইকোরা করে। ওসমানের কথা শুনে প্রীতি হাসতে লাগলো পাগলের মতো। হাসতে হাসতে প্রীতি বলল, তুই একদম ঠিক বলেছিস, আমি আসলেই একটা সাইকো। তবে আমি সাইলেন্ট সাইকো, যাকে সহজে ধরা যায় না। 1.5 বছর মেন্টাল হসপিটালে ভর্তি কি এমনিই ছিলাম? জানিস, আমাকে ছাড়ার পর ওখানের ডাক্তার আমার পালিত এসপি বাপকে কি বলেছিল? ডাক্তার বলেছিল আমি নাকি মানসিকভাবে অসুস্থ, আমার নাকি একটা স্বাভাবিক জীবন চাই, নইলে নাকি আমি সাইকো হয়ে যাব। কিন্তু ডক্টর তো জানে না যে আমি তখন অলরেডি সাইকো হয়ে গেছি। তখন অলরেডি আমি 2টা খুন করে ফেলেছি। জানিস, তোর আগে আমি আরও 50টা খুন করেছি, আর তোকে নিয়ে হ্যাকন্নাটো হবে। প্রীতির কথা শুনে ওসমান ভয়ে কাছে। ওসমানের বেহাল দশা দেখে প্রীতি বলল, কি রে, ভয় করছে খুব? কষ্ট হচ্ছে তোর? তোকে আরও কষ্ট দেব আমি। এইভাবেই আমার মা কষ্ট পেয়েছিল যখন তোরা ধর্ষণের পর আমার মায়ের গায়ে সিগারেটের আগুন দিয়েছিস। আমার ফুলের মতো সবুজ ভাইটাও তোদের হাত থেকে রেহাই পায়নি। অপরাধ না করেও ওরা মরেছে। এবার তোদের পালা। প্রীতি কথাগুলো বলতে যেয়ে হঠাৎ করে কেঁদে দিল। তারপর ওসমানের কাছে যেয়ে মারতে মারতে বলল, হেই, কেন করলি এমন? আমার বাবা সৎ মানুষ ছিল, এটাই তার অপরাধ ছিল। আমার মা একজন সৎ ডক্টর ছিল, এটাই তার অপরাধ ছিল। কিন্তু আমার ভাইটার কি অপরাধ ছিল? প্রীতি কাঁদতে কাঁদতে আবার বলল, হেই, কেন তোরা মারলি ওদের? আমি যে তখন খুব কষ্ট পাচ্ছিলাম। তোরা আমার পরিবারকে কেন শেষ করলি? আমাকেও তোরা ছেড়ে দিসনি ওই দিন। তোদের জন্য আজ আমি জন্ম মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছি। প্রীতি 2 হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। হঠাৎ ওর কান্না বন্ধ হয়ে গেল। প্রীতি নিজের মাথা তুলে ওসমানের দিকে তাকালো। তারপর ঘাড় একপাশে কাত করে প্রীতি হাসতে লাগলো। তারপর ওসমানের কাছে এসে প্রীতি বলল, এবার আমার পালা। তাই তো
তোর ফোন মাঝ রাস্তায় বন্ধ করতে বলেছি, যেন তোর ফোনের লাস্ট লোকেশন আন্দাজ না করা যায়, আমাকে যেন কেউ সন্দেহ না করে। তাই তোকে বলতে নিষেধ করেছি আমার কথা। আর আজকে যে নাম্বারটা দিয়ে তোকে কল করেছি, ওটা আজ আমি চুরি করেছি বাস থেকে, যেন আমাকে না ধরা যায়। আমাদের মতো সাইলেন্ট সাইকো সব আস্তে আস্তে করে, যা তোদের ধারণার বাহিরে। প্রীতি ওসমানের দিকে এগিয়ে আসছে। প্রীতি নিজের হাতে চাপাটি তুলে নিল, তারপর ওসমানের একটা হাত ধরে বলল, এই হাত দিয়ে তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস, তাই না? এই হাত দিয়ে তুই আমার বাবার মাথায় প্রথম আঘাত করেছিস। এই হাত দিয়ে তুই আমার ভাইয়ের গায়ে সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছিস। তোর এই হাত আমি রাখবো না, রাখবো না আমি তোর এই হাত। প্রীতি এক কোপে ওসমানের ডান হাতে কবজিটা কেটে ফেলল। ওসমান গগন কাঁপানো চিৎকার করে উঠল। প্রীতির চেহারায় এখন হিংস্রতা ভর করেছে, মায়াবী চোখ দুটো আগুনের মতো লাল হয়ে গেছে। প্রীতি ওসমানের দিকে তাকে আবারও বলল, তুই আমার বাবাকে আগে আঘাত করেছিস, তাই না? আমার বাবা যতটা কষ্ট পেয়েছিল, আজ সেই সব কষ্ট তোকে আমি ফেরত দেব। প্রীতি ওর পাশে থাকা লোহার রড দিয়ে ওসমানের মাথায় এলো পাথারি মারতে লাগলো। একের পর এক আঘাত দিতেই লাগলো। ওইদিকে ওসমানের মাথায় যে এক পাশে থিতলে গেছে, সেদিকে ওর হুঁশ নেই। একের পর এক আঘাত সে করতে লাগলো। আজ ওর মাথায় খুন চেপেছে। ওসমান মারা গেছে অনেক আগে। প্রীতি ওসমানের দিকে তাকিয়ে হাসলো আবারও। তারপর ওসমানের রক্ত নিজের শরীরে মাখতে লাগলো। ওর মাথায় কাজ করছে না। রক্তমাখা শরীরটা নিয়ে প্রীতি ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে রইল। হঠাৎ মনে হলো অন্ধকার ঘরে কেউ যেন প্রীতিকে বলছে, কিরে, আজও একটা খুন করলি? প্রীতি পাশে তাকালো, তারপর হেসে বলল, হ্যাঁ, আমি খুন করেছি। ওরা তোমাদের মেরেছে, এবার আমার পালা। আর তুমি বারবার কেন আসো আমার কাছে? তুমি জানো না ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে আমি নাকি কল্পনায় তোমাকে দেখি। এটা আমার মানসিক রোগ, আমি একটা মানসিক রোগী। যাও তুমি, যাও, আমাকে একা থাকতে দাও, আমি একা থাকবো। প্রীতি কথাগুলো বলতে বলতে সামনে তাকালো। না, এখন আর কেউ নেই। অজান্তে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো ওর চোখ থেকে। প্রীতি ওসমানের লাশের কাছে গেল। তারপর ওর লাশটা গুম করার কাজে লেগে পড়ল। অন্ধকার ঘেরা রাতে মানুষ যখন ঘুমাতে বসত, প্রীতি তখন ওসমানের শরীরের টুকরো টুকরো করতে ব্যস্ত লাশগুলো গুম করার জন্য। পরের দিন প্রীতি নিয়ম করে ভার্সিটির দিকে রওনা দিল। আজ তার মনটা অনেক ভালো। ভার্সিটিতে যেয়ে প্রীতি নিজের ক্লাসে ঢুকছিল। হঠাৎ করে একটা মেয়ে ওকে ল্যাং মারল। প্রীতি ঠাস করে নিচে পড়ে গেল। প্রীতি উঠে সামনে তাকালো। তার সামনে একটা মিনিস্কার্ট পরা মেয়ে দাঁড়িয়ে আছে, আর ওর আশেপাশে সবাই হাসছে। প্রীতিকে উদ্দেশ্য করে মডার্ন মেয়েটা বলল, এই কালো ভুট্টে এখানে কি করছে রে? পাশ থেকে একটা ছেলে বলল, কি সব ড্রেস পরে আছে দেখ, পুরো খেতে একটা। প্রীতি কাউকে কিছু বলল না। সে মাথা নিচু করে আসে। নিজের ব্যাপারে কাউকে কিছু কৈফিয়ত দিতে চায় না ও। তাই প্রীতি কিছু বলল না, বরং মুচকি এসে চলে গেল। অন্যদিকে প্রীতিকে ফেলে দেয়া মেয়েটা অবাক হলো, কারণ অন্য কেউ হলে তো তার সাথে ঝগড়া করতো, কিন্তু এই মেয়ে কি কোনো কথাই বলল না। প্রীতি ক্লাস শেষ করে ক্যান্টিনে চলে যায়। বড্ড ক্ষুধা লেগেছে তার। সকালে কিছু খাওয়া হয়নি। ক্যান্টিনে যেয়ে প্রীতি একটা চেয়ারে বসে পড়লো। তারপর এক প্লেট নুডলস অর্ডার করলো। খাবার প্রীতির সামনেই চলে এসেছে। প্রীতি চামচ দিয়ে খাবার মুখে দেবে এমন সময় সকালের মিলা নামের মেয়েটা আবার ওর সামনে এলো। প্রীতি এক পলক ওর দিকে তাকিয়ে আবারও খাবারে মনোযোগ দিল, কিন্তু প্রীতি খাবার মুখে দেওয়ার আগেই মিলা এক প্যাকেট মরিচের গুঁড়ো ঢেলে দিল খাবারে। প্রীতি খাবারের দিকে তাকিয়ে আসে। মিলা তার সঙ্গীদের সাথে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, ঠিক তেমনি তোর পেটেও এই ক্যান্টিনের খাবার ঢুকবে না, খালো ফুত একটা। মিলা কথাটা বলে প্রীতির সামনে চেয়ারে বসে পড়ল। প্রীতি এখনও খাবারের দিকে তাকিয়ে আছে। প্রীতি এবার মিলার দিকে তাকিয়ে মুচকে হাসলো। প্রীতির এই হাসিটা অস্বাভাবিক লাগছে মিলার কাছে। চামচ দিয়ে প্রীতি মরিচের গুঁড়োগুলো লুডুসে মাখতে লাগলো। তারপর রক্তের মতো লাল লুডুসগুলো খেতে লাগলো মিলার দিকে তাকিয়ে। মিলা সহ বাকি সবাই অবাক চোখে প্রীতির দিকে তাকিয়ে আছে। এত ঝাল একটা মানুষ কীভাবে খেতে পারে? প্রীতি খেতে খেতে মিলার দিকে তাকিয়ে থাকলো।
ওর চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। প্রীতি বাঁকা হেসে বলল, আমার দিকে হাত বাড়াতে চেও না, ওই হাত পুড়ে যাবে। আমার থেকে দূরে থাকো। আর কি বললে? আমার পেটের এখানে খাবার ঢুকবে না? আমি চাইলে যে কি কি করতে পারি তা তোমার ধারণাতেও নেই। তাই কেটে পড়ো এখান থেকে। মীরা সহ্য হলো না প্রীতির কথা, বড্ড অপমান বোধ করলো সে। তাই চিৎকার করে মীরা বলল, আমার সাথে এখানে কেউ ভয়ে মাথা তুলে কথা বলে না, আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ? জানো আমার ভাই এখানের ভিপি। পাতলা টিস্যু দিয়ে মুখ মুছে প্রীতি উপহাস করে বলল, তোমার ভাই বিবি হোক আর যেই হোক, তাকে আমি ভয় পাই না। দাঁড়াও, আমি এক্ষুনি ভাইয়াকে ডাকছি। এই এই তোরা ভাইয়াকে ডেকে নিয়ে আয়। প্রীতি পাত্তা দেয় না মিলার কথায়। সে চলে যায় বই পড়তে। পাঠগারের ভেতরে বর্তমানে বসে আছে প্রীতি। একটা চেয়ারে বসে সে বই পড়ছে। একটু আগে কয়েকটা ছেলে মেয়ে মিলার বড় ভাই ভিপিকে ডাকতে গেছে, কিন্তু তাতে প্রীতির কিছু যায় আসে না। হঠাৎ একটা পুরুষ কণ্ঠ প্রীতির কানে ভেসে এলো। পরিচিত কণ্ঠ বুঝতে পেরে প্রীতি মাথা তুলে তাকালো। সামনে থাকা লোকটাকে দেখেই প্রীতির রাগ হলো খুব। এই বজ্জাত লোকটা নাকি এখানের ভিপি। লোকটা এসে মিলাকে বলল, কি হয়েছে, ডেকেছিস কেন? আর কে তোর সাথে খারাপ ব্যবহার করেছে? মিলা নেকে কান্না করতে করতে প্রীতিকে দেখে দিল। সুদর্শন দেখতে ছেলেটা যে বেশ অহংকারী তা প্রীতি বুঝে ফেলেছে। ছেলেটা প্রীতির কাছে এসে বলল, তোমার সাহস কি করে হয় এই নির্ঝর শাহরিয়ার বোনকে অপমান করার? প্রীতি স্বাভাবিক কণ্ঠে বলল, আমি অপমান করিনি, সে উল্টো আমার অপমান করেছে। কি করেছে আমার বোন? প্রীতি মাথা তুলে তাকালো নির্ঝরের দিকে, তারপর সব খুলে বলল নির্ঝরকে। নির্ঝর এবার নিজের বোনের দিকে তাকিয়ে বলল, একদম ঠিক করেছে আমার বোন। তোমার কি যোগ্যতা আছে এখানে পড়ার? একে তো এই শ্রী, আবার মুখে খুই ফুটছে। প্রীতি যেন মুহূর্তেই প্রতিবাদী হয়ে ওঠে। নির্ঝরের কথাটা যেন হজম করতে পারে না ঠিক মতো। তাই নির্ঝরের চোখে চোখ রেখে প্রীতি বলল, যোগ্যতা মানুষের চেহারায় নয় ভিপি সাহেব, যোগ্যতা মানুষের গুণে থাকে। আর বলছেন চেহারার কথা, এটা তো সৃষ্টিকর্তার সৃষ্টি। তাই যেই কালো রঙকে এভাবে অপমান করছেন, দেখবেন আবার যেন এই রঙের প্রেমেই না পড়ে যান। প্রীতির কথা যেন বেশ মজা পায় নির্ঝর শাহরিয়া, তাই উপহাস করে বলল, বাহ, মুখে তো বেশ বড় বড় কথা আছে। তার নাম কি? প্রীতিলতা আমার নাম। কি প্রীতিলতা? তা প্রীতিলতা, তোমার সূর্য সেন কোথায়? আর তোমার তো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার কথা। তুমি আধুনিক যুগে কি করছো? কথাটা শুনতেই সবাই হুহা করে হেসে দিল। নির্ঝরা হাসছিল, কিন্তু হঠাৎ প্রীতি এমন এক কাণ্ড করে বসলো যে সবার হাসি থেমে গেল। প্রীতি নির্ঝরের হাসির মাঝে তার গালে চুমু দিয়েছে। এটা দেখেই সবার হাসি বন্ধ হয়ে গেল। প্রীতি নির্ঝরের কাছ থেকে সরে গেল অতি দ্রুত। তারপর নির্ঝরের চোখে চোখ রেখে বলল, আজ থেকে আপনিই না হয় আমার সূর্য সেন। আগের প্রীতিলতা আর সূর্য সেন ইংরেজদের বিরুদ্ধে লড়েছে, আর আমরা প্রেম গাথা রচনা করব। প্রীতি কথাটা বলে নির্ঝরকে চোখ মারল। সবাই ওদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। প্রীতি নির্ঝরের কাছে যেয়ে ফিসফিসিয়ে বলল, এটা গতকাল বিনা দোষে আমার কপালে পাথর মারা শাস্তি, আর আজকেরটা তোলা রইল। সময় মতো ফেরত দেব মিস্টার সূর্য সেন। প্রীতি বাঁকা হেসে চলে গেল সেখান থেকে। আর নির্ঝর রাগে কাঁপতে লাগলো। এই কালো মেয়েটা তাকে এভাবে অপমান করলো, এর বদলা সে নেবেই, আর সেটা যেভাবেই হোক। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে। প্রীতি নিজের ভাইয়ের বাড়ির থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কিছুটা সময় পর প্রীতি নিজের শিকারের গেটের বাইরে আসতে দেখলো। নিজের শিকারকে দেখতে পেয়ে প্রীতি হাসলো। তারপর তার শিকারকে অনুসরণ করতে লাগলো। রাস্তায় এখন খুব একটা লোক নেই, একেবারে জনশূন্য। তার নিজের শিকারকে ফাঁদে ফেলতে খুব একটা বেগ পেতে হবে না প্রীতি। হ্যাঁ, একটু আগে আবেশের বাড়ি থেকে ছদ্মবেশে আসা পাখি নামের মেয়েটা পিছু প্রীতি নিয়েছে। মেয়েটা দীপ চৌধুরীর পাঠানো গাড়ির কাছে যাওয়ার আগে প্রীতি পেছন থেকে ওর মুখ রুমালে চেপে ধরল। মেয়েটা কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে গেল। প্রীতির পাশে অন্য একজন অফিসার এসে বলল, ম্যাডাম, এই মেয়েটাকে তো গ্রেফতার করলেও পারতেন, এইভাবে কিডন্যাপ কেন করেছেন? একে গ্রেপ্তার করলে আমাকে মিডিয়ার সামনে আসতে হতো, আর আমি দীপ চৌধুরীর নজরেও চলে আসতাম। আবেশ চৌধুরীও ভয় পেয়ে যেতেন, আর আমি সব আস্তে আস্তে করতে চাই। একে তাড়াতাড়ি গাড়িতে তোলো, ওকে পুলিশ হেফাজতে নিয়ে যাও। ওকে কেউ কিচ্ছু বলবে না,
ওর সাথে আমি কথা বলবো। পুলিশ মেয়েটাকে গাড়িতে তুলল, তারপর নিয়ে গেল নিজেদের সাথে। অপরদিকে দীপ চৌধুরীর ড্রাইভার অপেক্ষা করতে করতে ক্লান্ত। শেষে সে দীপ চৌধুরীকে কল করলো। দীপ চৌধুরী কল ধরতে ড্রাইভার বলল, স্যার জেসিকা এখনো তো আসছে না। ওকে, আমি কল করছি, তুমি আরেকটু ওয়েট করো। ওকে স্যার। দীপ চৌধুরী বারবার জেসিকাকে কল করছে, কিন্তু মোবাইল বন্ধ। দীপ চৌধুরীর মাথা এবার গরম হয়ে গেছে। তিনি তার মোবাইলটা একটা আছাড় মারল, তারপর বলল, ওই ওসমানও আমার কল ধরছে না কাল থেকে, আর এখন ওই জেসিকাও ধরছে না। কি হচ্ছে সবার সাথে কিছুই বুঝতে পারছি না এখন। আমাকে সতর্ক হতে হবে। রাত 12টা বাজে। পুলিশের টর্চার সেল থেকে চিৎকারের আওয়াজ আসছে। জেসিকাকে প্রীতি লাঠি দিয়ে একের পর এক আঘাত করছে। একটু আগে তার জ্ঞান এসেছে। সেলের বাইরে থাকা পুলিশটা ঘামছে ভয়। সেলের ভেতরে কেউ ঢুকতে পারছে না। নতুন মেয়ে অফিসার যে এতটা ভয়ঙ্কর তাকে বুঝতে পারেনি। প্রীতি নির্মম আঘাত জেসিকা আর সহ্য করতে না পেরে বলল, আমাকে ছেড়ে দিন দয়া করে, আমি সব বলছি। প্রীতি পৌঁছাশে হাসি দিয়ে বলল, এই তো এতক্ষণে মুখে বলি ফুটেছে। বল, কেন গিয়েছিলি আবেশ চৌধুরীর বাড়িতে? আবেশ চৌধুরী চাচাতো ভাই আমাকে 2 কোটি টাকার বিনিময়ে ওই বাড়িতে পাঠিয়েছে আবেশ চৌধুরীর ছেলে মেয়েকে মারতে। কেন মারতে চাইছে ওদের? সম্পত্তির জন্য, কিন্তু আরও কারণ আছে তা আমি জানি না। তোরা কবে বাচ্চা দুটোকে মারার প্ল্যান করেছিস বল? কাল ওদের কিডন্যাপ করে মারার প্ল্যান করা হয়েছে। তারপর আরও অনেক তথ্য জেসিকার কাছ থেকে প্রীতি জেনে নিল। তারপর আরও অনেক তথ্য জেসিকার কাছ থেকে প্রীতি জেনে নিল। অতঃপর ওকে ছেড়ে দিল। বেশ কিছুক্ষণ পর প্রীতি বাইরে বের হলো, কিন্তু বাকি অফিসারদের ভেতরে যেতে নিষেধ করলো। প্রীতি বাইরে এসে বাইকে করে বাড়ির দিকে রওনা দিল, কেননা এখন তাকে বাড়িতে যেতে হবে আর পরবর্তী কাজের পরিকল্পনা করতে হবে ঠান্ডা মাথায়। পরের দিন সকালে প্রীতি ঘুমিয়েছিল। হঠাৎ ওর মোবাইলে একটা কল এলো। প্রীতি জানে কে কল করেছে। প্রীতি কলটা রিসিভ করে বলল, হ্যাঁ শান্ত, বলুন। ওপাশ থেকে অফিসার শান্ত বেশ ভীতু কণ্ঠে বলল, ম্যাডাম, কালকের মেয়েটা মারা গেছে। আজ সকালে কনস্টেবল যেয়ে দেখে মেয়েটার মুখে সাদা ফেনা। পরে আমরা খবর পেয়ে ভেতরে যেয়ে দেখি সে মারা গেছে। কিছু তো জানতেও পারলাম না। কাল এত মারলেন তাও নাকি সে কিছু বলেনি। আর আমরাও কাল রাতে আর জেলের ভেতর যাইনি। এখন কি হবে ম্যাম? মেয়েটা মনে হয় কথা গোপন করতে নিজের শরীরের নিজেই বিষ প্রয়োগ করেছে। সবাই সন্দেহ করছে বিষটা ওর কাছেই ছিল। আমরা ওকে চেক করিনি, তাই জানতে পারিনি হয়তো। তোমরা ওয়েট করো, আমি আসছি। প্রীতি কথাটা বলেই ফোনটা রেখে দিল।